আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025 সাবজেক্ট অ্যানালাইসিস এবং বাংলা বিষয়ে আজকে আমরা পুরোপুরি আলোচনাটি করব যে বাংলা বিষয়টিকে আমরা প্রস্তুতির জন্য কিভাবে সাজাবো, কিভাবে প্রস্তুতি নেব, এই সামগ্রিক আলোচনা আজকে আমরা করব। চলো শুরুতেই আমরা বাংলা প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা করি। যে কোনো বিষয় পড়ার সময় সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখা উচিত যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হতে পারে এবং প্রশ্নের মানবন্টনটা জানা আমাদের জন্য অবশ্য কর্তব্য। প্রশ্নের মানবন্টন জানার পর আমরা প্রতিটি অধ্যায় কিভাবে পড়ব সেটা সাজাতে পারবো। তাই শুরুতেই আমরা এই বিষয়টি দেখব। বাংলা বিষয়ে আমাদের পূর্ণ নাম্বার যেটা 100 মার্কের পরীক্ষা হবে এবং তোমরা গতানুগতিক স্কুলে যে পরীক্ষাগুলো দিয়ে এসেছো, স্কুলের ষান্মাসিক পরীক্ষা কিংবা বার্ষিক পরীক্ষা তোমরা যেগুলো দিবে বা দিচ্ছ, এইগুলো পরীক্ষার যে সিলেবাস বা মানবন্টন আমাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু সেটা থাকছে না। অর্থাৎ বৃত্তি পরীক্ষা কিন্তু হবে ভিন্ন একটি প্রশ্ন প্যাটার্নে। সো আমরা সেটা দেখি যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে 20 নম্বর থাকবে, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য 10। এরপর নির্মিত অংশ অর্থাৎ লিখিত অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এই কথাটা খুব জরুরি যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ এখানে কোনো অপশন থাকবে না। এমসিকিউতে তো আগে থেকেই অপশন থাকে না, কিন্তু সিকিউতে আমাদের অপশন ছিল, অর্থাৎ সৃজনশীলে যে অপশন ছিল সেটাও থাকছে না। এবং নতুন একটি টার্ম আমরা দেখব যে বর্ণনামূলক প্রশ্ন, এটা আবার কেমন। সো এইগুলো সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা এবং আমাদের আজকের টপিকগুলো নিয়ে অ্যানালাইসিস। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে 5টি থাকবে, অর্থাৎ আমরা যে গল্পগুলো পড়েছি এই গল্পগুলো থেকে 5টি, কবিতা থেকে 5টি এবং ব্যাকরণ অংশ থেকে 10টি, মোট 20টি প্রশ্ন থাকবে এবং 20টি প্রশ্নেরই উত্তর করতে হবে। এখন কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যে আনন্দ পাঠ অংশ আছে ওই আনন্দ পাঠ অংশ থেকে কিন্তু কোনো এমসিকিউ হবে না, সেটা আমাদের বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে। তাহলে গদ্য এবং কবিতা আমরা এমসিকিউ এর জন্য পড়বো, কিন্তু আনন্দ পাঠে যেহেতু এমসিকিউ নেই ওটি আমরা এমসিকিউ এর জন্য পড়বো না। তাহলে সৃজনশীল অংশ দেখি। সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে 2টি সৃজনশীল থাকবে, কবিতা থেকে 2টি সৃজনশীল, মোট 4টি সৃজনশীল থাকবে এবং 4টি সৃজনশীলেরই উত্তর করতে হবে। অর্থাৎ তোমাকে কোনো অপশন দেওয়া হবে না, অর্থাৎ তুমি কোনো সৃজনশীল স্কিপ করতে পারবে না বা বাদ দিতে পারবে না। তোমাকে 4টা প্রশ্ন দেওয়া হবে, 4টারই উত্তর করতে হবে। এবং বর্ণনামূলক প্রশ্ন আনন্দ পাঠ থেকে হবে। তোমাদের যে আনন্দ পাঠ বইটি আছে ওইখানে যে গল্পগুলো আছে, একটা নাটক আছে, এগুলো থেকে শুধু বর্ণনামূলক প্রশ্ন থাকবে একটি। এই একটি বর্ণনামূলক প্রশ্ন, সেটিতে মার্ক বরাদ্দ হলো 10 মার্ক। তাহলে আমরা অলরেডি দেখলাম 20 মার্কের এমসিকিউ, 40 মার্কের আমাদের সৃজনশীল প্রশ্ন এবং 10 মার্কের বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্নের 2টি অংশ থাকবে যেটা বর্ণনামূলক প্রশ্ন, ক নাম্বার অংশের জন্য 3 নাম্বার এবং খ নাম্বার অংশের জন্য 7 নাম্বার। এটা শুধু আমরা বলছি এই আনন্দ পাঠ অংশ থেকে যেটি থাকবে সেটির জন্য, এবং একটিই থাকবে প্রশ্ন, তোমার কোনো অপশন থাকছে না। এবং নির্মিত অংশ অর্থাৎ যেটাকে আমরা বলি লিখিত অংশ, সেটাতে পত্র রচনা থাকবে, অর্থাৎ তোমাকে একটা চিঠি লিখতে হবে, সেখানে থাকবে তোমার 5 মার্ক। সারাংশ সারাংশ থাকতে পারে অথবা সারমর্ম থাকতে পারে, যে কোনো একটি থাকবে, সেখানে পাবে তুমি 5 মার্কের জন্য। এবং ভাব সম্প্রসারণেও কিন্তু 5 মার্ক। এবং প্রবন্ধ রচনা 2টি থেকে একটি লিখতে হবে। এই একটা জায়গায় আমরা এমসিকিউ মানে অপশন দেখবো যে 2টি থেকে একটি লিখতে হবে এবং এটার পূর্ণমান হলো 15 মার্ক। সো এই টোটাল আমাদের 100 মার্ক এবং আমাদের সময় কিন্তু 3 ঘন্টা। তাহলে আমরা যে আইডিয়াটি পেলাম, তাহলে আমরা যখন প্রথম পত্রের গদ্য এবং কবিতা পড়ব তখন আমাদের মাথায় রাখতে হবে গদ্য এবং কবিতা থেকে যেহেতু এমসিকিউ এবং সিকিউ হবে, তাহলে আমরা সেভাবেই সেগুলোর প্রস্তুতি নেব। কিন্তু আমরা আনন্দ পাঠ যখন পড়ব তখন আমরা এমসিকিউর দিকে মনোযোগ দেব না, বরং আমরা মনোযোগ দেব কিভাবে বর্ণনামূলক প্রশ্ন ভালোভাবে লেখা যায়। তাহলে 2টি বিষয় পেলাম। এবং আমাদের যে ব্যাকরণ অংশ, সেই ব্যাকরণ অংশ থেকে শুধু 10টি এমসিকিউ থাকবে। তাহলে ব্যাকরণ অংশ আমরা পড়ব শুধু এমসিকিউ নির্ভর, এবং লিখিত অংশগুলো আমরা প্র্যাকটিস করে আমাদেরকে আয়ত্ত করব। লিখিতর এই 4টা অংশ থেকে টোটাল 30 মার্ক হচ্ছে। এই টোটাল 100 মার্কের আমাদের প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন। সো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি আমাদের গদ্যগুলো দেখি, আমরা গদ্যসমূহ এবং তাদের লেখকের পাশাপাশি আমরা গুরুত্বগুলো স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে গুরুত্বটা বোঝাতে চেষ্টা করেছি। এখন খেয়াল করতে হবে যে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলো একটু জটিল হবে, এটা আশা করেই আমরা যাব।
এবং যেহেতু এটা একটা বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং প্রতিযোগিতাটি যে হবে সেটা হবে মেধাবীদের সাথে, অর্থাৎ সবাই কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না। তাই তোমার প্রতিযোগিতা হবে মেধাবীদের সাথে। সো মেধাবীদের সাথে প্রতিযোগিতা হবে, তার মধ্যে যারা বৃত্তি পাবে তারা মূলত মেধাবীদের মেধাবী, অর্থাৎ সেরাদের সেরা। সো এই সেরাদের সেরা হতে আমাদের প্রিপারেশনটাও সেরাদের সেরা নিতে হবে। তাই গুরুত্ব এখানে 3 স্টার থাকুক কিংবা 2 স্টার থাকুক কিংবা 1 স্টার থাকুক, আমরা সবগুলোকেই অনেক ভালো করে পড়ব। তারপর গুরুত্ব বলতে যেগুলো 3 স্টার সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো 2 স্টার সেগুলোও গুরুত্বপূর্ণ, তবে 3 স্টার চেয়ে কিছুটা কম, আর যেটা 1 স্টার সেটাও গুরুত্বপূর্ণ, তবে অনেক বেশি গুরুত্বপূর্ণ না। এভাবে আমরা সাজাবো। এমন যেন ভেবো না যে এখানে 1 স্টার আছে তার মানে এটা আমরা পড়বো না, সে এভাবে যেন না হয়। এখন খেয়াল করো, আমাদের প্রথম যে গল্প সেটা হলো অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে দেখো একটি কুকুরের সাথে মানুষের, অর্থাৎ প্রাণীর সাথে মানুষের যে একটা সম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ প্রাণীর প্রতি যে ভালোবাসা, এই বিষয়টাকে এই গল্পে উঠে আনা হয়েছে। এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে গুরুত্বের বিচারে এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। এবং এটাকে আমরা কিভাবে পড়ব, অর্থাৎ একটা গদ্য যখন আমরা পড়ব শুরুতেই আমরা শব্দার্থটা পড়ে ফেলবো। গদ্য পড়ার আগেই শব্দার্থ পড়ে ফেলবো। শব্দার্থ পড়ে ফেলার পর দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমরা ওই টোটাল গদ্যটাকে পড়িয়ে ফেলবো। কেন শুরুতে শব্দার্থ পড়ে ফেলতে বললাম? তাহলে শুরুতে যদি শব্দার্থ পড়ে ফেলো, গদ্য পড়ার সময় যদি কোনো অচেনা শব্দ পাও, তাহলে দেখবা যে তোমার শব্দার্থের মধ্যে যে তুমি জেনে গিয়েছো, তখন গদ্যটি বুঝতে সুবিধা হবে। শব্দার্থ পড়ার পর গদ্য পড়ব। গদ্য পড়ার পর আমরা পাঠ পরিচিতিটি পড়ব। কি পড়ব? পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিটি পড়ার পরে আমরা এই গদ্য সম্পর্কে একদম সম্যক ধারণা পেয়ে যাব। এবং পাঠ পরিচিতিটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? পাঠ পরিচিতি পড়ার মাধ্যমেই তুমি আসলে বুঝতে পারবে এই গদ্যের মধ্যে লেখক আসলে কি প্রকাশ করতে চেয়েছেন। পাঠ পরিচিতির যে শব্দগুলো, এগুলোই তোমার সৃজনশীলের মার্ককে অনেক বেশি বাড়িয়ে দেবে। অর্থাৎ তুমি ধরো তোমার মতো করে তুমি লিখলে, কিন্তু তুমি যদি পাঠ পরিচিতির যে শব্দগুলো, এগুলোকে অনুসরণ করে একটি সৃজনশীল লিখো, সেক্ষেত্রে দেখবে তোমার সৃজনশীলের মার্কটা অনেক বেশি বেড়ে গিয়েছে। কেননা যেই পাঠ পরিচিতিটি আছে ওখানে অনেক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা চমৎকার শব্দ ব্যবহার করে পাঠ পরিচিতিটি লিখে। সেটি যদি তোমার আত্মস্থ এবং মুখস্থ থাকে, সেক্ষেত্রে তোমার সৃজনশীলের মার্ক অনেক বেশি বেড়ে যাবে। তাই আমরা পাঠ পরিচিতিকে অধিক গুরুত্বের সাথে পড়ব সৃজনশীলে ভালো করার জন্য। তাহলে শব্দার্থ, গদ্য, পাঠ পরিচিতি পড়লাম। এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো লেখক পরিচিতি। লেখক পরিচিতি। লেখক পরিচিতি থেকে এমসিকিউ হয়ে থাকে। লেখক পরিচিতি থেকে নর্মালি সৃজনশীল হয় না, এবং হইলেও সৃজনশীলের সর্বোচ্চ ক নাম্বার অংশটি এটা হয়ে থাকে। তাহলে আমরা একটি অধ্যায়কে কিভাবে সাজাবো? প্রথমে শব্দার্থ পড়ে নেব, তারপরে গদ্যটি পড়ব, তারপর পাঠ পরিচিতিকে গুরুত্বের সাথে পড়ব লিখিততে ভালো করার জন্য, এবং এরপরে লেখক পরিচিতি পড়ার মাধ্যমে আমরা একটা গদ্য শেষ করব। তাহলে এটা হলো আমাদের পড়ার ধরন। এখন অতিথির স্মৃতি গল্প। শুরুতেই তুমি কি করবে? অতিথির স্মৃতি গল্প উল্টিয়ে শব্দার্থটা বের করে ফেলবে। যে শব্দার্থগুলো দেয়া আছে এগুলো সুচারুভাবে একদম মুখস্থ করে ফেলবে। কারণ তোমার অনেক সময় সৃজনশীলের ক নাম্বারেও শব্দার্থের সরাসরি অর্থ জানতে চাওয়া হয়। সো তুমি যদি বানান করে মুখস্থ না রাখো, তাহলে দেখা যাবে তোমার ঠিক সময় মনে পড়ছে না। এমসিকিউ অনেক সময় অপশন দেখলে আমাদের মনে পড়ে, কিন্তু ক নাম্বারের ক্ষেত্রে কিন্তু অপশন থাকছে না। তোমার কিন্তু সরাসরি ওই শব্দটাকে মাথার মধ্যে রাখতে হবে। যদি মুখস্থ না থাকে তাহলে তুমি কিন্তু লিখতে পারছো না, এবং ক নাম্বার না লিখলে একটা সৃজনশীলের মার্ক অনেকটা কমে যায়। কারণ ক নাম্বারটি হলো জ্ঞানমূলক, এবং জ্ঞানমূলকে যদি তুমি ভালো না করো, তাহলে দেখা যাবে অনুধাবন দক্ষতা, উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ দক্ষতা এগুলোও তোমার মোটামুটি খারাপ হয়ে যাবে। তাই ক নাম্বারটা অধিক জরুরি। মার্ক কম হলেও গুরুত্বের দিক থেকে এটা কিন্তু অনেক বেশি। তাহলে আমরা এটা পড়ে ফেলবো, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা পড়ে ফেলবো। তারপরে আমরা কি করবো? মূল গদ্যটা একদম সুন্দর করে প্রত্যেকটা লাইন ধরে ধরে, শব্দ ধরে ধরে চমৎকারভাবে আমরা মূল যে গল্পটা সেটা পড়ে ফেলবো। পড়ে ফেলানোর পর আমরা কি করব? আমরা পাঠ পরিচিতিতে চলে যাব। যে গল্পটি পড়ে তুমি যা বুঝেছো এটা তো তোমার মাথার মধ্যে আছেই, পাশাপাশি লেখক যা বোঝাতে চেয়েছেন সেটি কিন্তু চমৎকারভাবে সেখানে সাজানো আছে। সো সেটি তুমি সুচারুভাবে যদি পারো মুখস্থের মতো করে ফেলবে। সরাসরি মুখস্থ করতে বলছি না, কারণ সরাসরি মুখস্থ আমাদের থাকে না। তাই মুখস্থর মতো করে ফেলতে পারবে, যাতে ওই শব্দগুলো তোমার মাথার মধ্যে থাকে। এবং এরপরে তুমি লেখক পরিচিতি থেকে এমসিকিউগুলো পড়বে। লেখক পরিচিতির
কোন অংশগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে লেখকের জন্ম মৃত্যু আহামরি গুরুত্বপূর্ণ না হলেও লেখকের যে উল্লেখযোগ্য কাজ, লেখকের যে কাজগুলো আছে, বা আমরা বলতে পারি তার অন্যান্য রচনা, লেখকের কি অন্যান্য যে রচনা, অন্যান্য রচনাগুলো আমরা ভালো করে পড়ে ফেলবো। কারণ অন্যান্য রচনা থেকে এমসিকিউ হয়ে থাকে যে এই রচনাটি কোন লেখকের, সো বা এই রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের রচনা। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা লেখক পরিচিতি কীভাবে পড়লাম সেটি শিখে ফেললাম, এবং তার জন্ম মৃত্যু আমরা মাথায় রাখবো। এটা আমাদের জন্য হেল্পফুল হবে। যেহেতু বৃত্তি পরীক্ষা প্রশ্নটা একটু জটিল হবে, এবং যেহেতু সবাই মেধাবী তাই প্রশ্নটা কিছুটা জটিল করতেই হবে। সো আমরা এরপরে এটা শেষ করে ফেলবো। সো গুরুত্বের বিচারে এটা আমরা 3 স্টার দিয়েছি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি গদ্য। ঠিক সেমভাবে ভাব ও কাজ, এটা কাজী নজরুল ইসলাম লিখেছে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এবং বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি। তার ক্ষেত্রে আমরা একদম পুরোটা মুখস্থ করব। এই লেখক পরিচিতির আমরা কিছুই বাদ দেবো না, বিশেষ করে কাজী নজরুল ইসলামের। দেখো, তুমি ছোটবেলা থেকে, তোমরা এখন তো বেশ বড় হয়েছো, 8 পর্যন্ত পড়েছো। এর আগে ক্লাস 1 থেকে শুরু করে 8 পর্যন্ত দেখো প্রত্যেকটা ক্লাসে কিন্তু কাজী নজরুল ইসলামের গল্প হোক, কবিতা হোক, কিছু না কিছু ছিলই। তাহলে অনেক লেখকের লেখা তোমরা আগে পড়োনি। ধরো মমতাজ উদ্দিন আহমেদ, তার লেখা তোমরা আগে পড়ো নাই, কিন্তু এখন 8-এ এসে পড়ছো। কিন্তু কাজী নজরুল ইসলাম ছিল না এমন কোনো ক্লাসই নেই। ইভেন তোমরা যখন ক্লাস 9-এ পড়বে, 10-এ উঠবে, তারপরে দেখবে যে ইন্টারমিডিয়েটে প্রত্যেকটা ক্লাসে কাজী নজরুল ইসলামকে তুমি পাবে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কাজী নজরুল ইসলাম ভালো করে পড়তে হবে। ভাব ও কাজ প্রবন্ধটি খুব চমৎকার করে পড়তে হবে। ঠিক সেমভাবে পড়ে পাওয়া, এটাকে আমরা 3 স্টার দিয়েছি। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়, এটাকে 2 স্টার দিয়েছি। কিন্তু 2 স্টার দিলেও এখানে মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ সবগুলোই, গুরুত্বপূর্ণ কি সবগুলোই, কিন্তু কোনোটা একটু কম গুরুত্বপূর্ণ। 19 আর 20 ব্যাপারটা এমন না যে 2 স্টার মানে ওটার একেবারে ভ্যালু নাই, কিন্তু 19 আর 20 তোমার একদম সম্পূর্ণ হবে না। ওকে, এরপরে দেখো এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যেটা শেখ মুজিবুর রহমান লিখেছে, সেটাকে আমরা অন স্টার দিয়েছি। এরপর দেখো লাইব্রেরির গুরুত্ব, লাইব্রেরির প্রয়োজনীয়তা, উপকারিতা, এবং এইখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে, এই কথাগুলো আমরা সর্বদাই স্মরণ রাখবো। এই জিনিসগুলোকে আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাবো, যে এখানে কি কি গুরুত্বপূর্ণ কথা বলা আছে, লাইব্রেরি সম্পর্কে কি কি কথা বলা আছে, সৃজনশীলের ক্ষেত্রে এগুলো কিভাবে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা লেখাটি সাজাবো, পাঠ পরিচিতি খুব ভালো করে পড়বো। এটাকে আমরা 3 স্টার দিয়েছি। এইভাবে লাইব্রেরি, সুখী মানুষ, মমতাজ উদ্দিন আহমেদ, এরপর শিল্পকলার নানা দিক, মুস্তফা মনোয়ারের শিল্পকলার দিকগুলো, ধরো যে আমাদের শিল্পকলা, নাটক, গল্প, এগুলো কিভাবে আসছে, মৃৎশিল্প, তারপরে ধরো যে আমাদের নানা যে শিল্প, এই শিল্পের কাজ হলো, শিল্পীর কাজ হলো শিল্প তৈরি করা। এবং এই সামগ্রিক যে আলোচনা, এই আলোচনাটা আমরা সুচারুভাবে পড়ে ফেলবো, যাতে আমাদের এমসিকিউ হোক, আমাদের যে সৃজনশীল যাই হোক, আমরা যেন সেখান থেকে উত্তর করতে পারি। এবং মনে রাখতে হবে যে এখানে কিন্তু সেরাদের সাথে লড়াই, তাই কোনোটিকেই কম গুরুত্ব দিয়ে দেখা যাবে না। এরপরে আমরা যদি মংডুর পথে দেখি, এটি একটি ভ্রমণ কাহিনী। এরপর বাংলা নববর্ষ, আমাদের নববর্ষ, বাংলা ভাষার জন্মকথা, হুমায়ুন আজাদ, এবং গণ অভ্যুত্থানের কথা। দেখো, এটার কোনো লেখক নেই, বরং এটা সংকলিত, কেউ একজন সম্পাদনা করেছে, তার নাম এখানে আমাদের বইতে যেহেতু দেওয়া নেই, তার মানে এটা প্রকাশিত নয়। তাহলে আমরা জাস্ট লেখক পরিচিতি একটা বেঁচে গেলাম কিন্তু। হ্যাঁ, সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক থেকে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওখানে 3 স্টার দেওয়া আছে, আমি তারপরেও আবার বলছি যে এটা আরও গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি সময়ে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেটি কিন্তু অনেক গুরুত্ব বহন করে। এবং আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরবর্তী যে পরীক্ষাগুলো হয়েছে, এর আগে ধরো যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা হোক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক, আরও যে পরীক্ষাগুলো, সবগুলোতেই কিন্তু এই যে গণ অভ্যুত্থানের কথা, এই রিলেটেড প্রশ্নের সংখ্যা ভালো ছিল। তাই আমরা ধারণা করছি এবার বৃত্তি পরীক্ষাও কিন্তু গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন আসতে পারে। সো সেটা নিয়ে আমরা প্রিপেয়ার থাকবো। এবং আমরা কবিতা সমূহের ক্ষেত্রে দেখব, কবিতা পড়ার ক্ষেত্রে আমরা গদ্যতে যেমন দেখেছি শব্দার্থ, গদ্য, তারপর কি পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, অন্যান্য রচনা, মানে লেখক পরিচিতি অন্যান্য রচনাগুলো পড়ব। এখন কবিতার ক্ষেত্রে কি করব? কবিতার ক্ষেত্রে ঠিক ওই একই রকমই, কিন্তু একটু চেঞ্জ হবে। একটু চেঞ্জটা কি আমি লিখে দিই। প্রথমে আমরা শব্দার্থ পড়ব। কবিতার প্রথমেই হলো শব্দার্থ। শব্দার্থ পড়ার পর আমরা মূল কবিতা পড়ব না,
আমরা গদ্যতে যেমন শব্দার্থ পড়ার পরে মূল গদ্যতে গেছি, আমরা কবিতার ক্ষেত্রে তা করব না, বরং কবিতার ক্ষেত্রে আমরা শব্দার্থ পড়ার পর আমরা পাঠ পরিচিতিটা পড়ে ফেলবো। শব্দার্থ পড়ার পরে পাঠ পরিচিতি পড়ে ফেলবো। দেখো, পাঠ পরিচিতি পড়ে ফেললে ওই কবিতা সম্পর্কে তুমি অগ্রিম একটা ধারণা পেয়ে যাবে, এবং অগ্রিম ধারণা পেলে তোমার কবিতাটি পড়তে, বুঝতে, শিখতে সহজ হবে। এরপরে দেখো, আমরা পাঠ পরিচিতিটি পড়ার পর তখন আমরা মূল কবিতা পড়ব। মূল কবিতা, মূল কবিতা পড়ার পর আমরা কি করব? কবি পরিচিতি পড়ব। কবি পরিচিতি। কবি পরিচিতি কেন পড়বো? আমরা কবি পরিচিতি থেকে অনেক বেশি এমসিকিউ হয় এবং সৃজনশীলের ক নাম্বার হয়ে থাকে। এবং আমরা এরপরে কবি পরিচিতির যে অংশ দেখি, তাহলে কবির অন্যান্য রচনা বলি। অন্যান্য রচনা বলি। এই বিষয়গুলো পড়ার মাধ্যমে কিন্তু আমরা কবিতাগুলোকে সাজাবো। এখন দেখো, শুরুতেই আমরা মানব ধর্ম যে কবিতা সেটি দেখি, লালন শাহ লিখেছে। সো লালন শাহ সম্পর্কে আমরা জানবো। তার আগে, সবার আগে আমরা শব্দার্থগুলো শিখব। শব্দার্থগুলো শেখার পরে আমরা পাঠ পরিচিতিতে গিয়ে দেখব যে মানব ধর্ম কবিতায় আসলে লালন কি বোঝাতে চেয়েছেন সেটি কিন্তু ওখানে চমৎকারভাবে সাজানো আছে। ওটা পড়ার পর আমরা মূল কবিতা পড়ব। মূল কবিতা পড়ার পর আমরা কবি পরিচিতির ইনফরমেশনগুলো মুখস্থ করে ফেলব। এরপর বঙ্গভূমির প্রতি এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের। এই কবিতাটি শুরুতেই আমরা এই চার্ট অনুযায়ী এটা ফলো করে আমরা কিন্তু কবিতাগুলো পড়ে ফেলবো। যে দেশের বাইরে যখন ছিল, তিনি কিন্তু দেশের একটা নদী, দেশের প্রতি যে প্রেম, দেশপ্রেমের যে স্মৃতি কাতরতামূলকতা, এগুলো কিন্তু তাকে অনেকভাবে কি আকৃষ্ট করেছে, এবং এই দেশের স্মৃতি তাকে আক্রান্তও করেছে। সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে 2 বিঘা জমি, সেখানে কিভাবে একজন গরিব কৃষকের জমি একজন বড়লোক জমিদার কিভাবে কেড়ে নিচ্ছে তার বাগানটাকে আরেকটু বড় করার জন্য, এবং সে পথে পথে ঘুরছে। সো এখানে একটা গল্পের মতো একটা কবিতা। সো এখানে ইনফরমেশনগুলো জানতে হবে। উপেন কি করেছে, উপেন কোথায় কোথায় ঘুরেছে, কতদিন কোথায় ছিল, কতদিন পর ফিরে এসেছে, এই ইনফরমেশনগুলো কবিতা থেকে আমরা নিব। এই কবিতাটা কিন্তু একদম গল্পের মতো। অন্যান্য কবিতা ধরো যে বঙ্গভূমির প্রতি, এটা কিন্তু গল্পের মতো কবিতা না, কোনো ক্যারেক্টার নাই, অর্থাৎ কোনো চরিত্র ছিল না। কিন্তু এই যে 2 বিঘা জমি, এখানে উপেন নামের একটা চরিত্র ছিল, তার কাহিনী কিন্তু এটা অনেকটা। সো এই কাহিনী যখন থাকবে, তখন তোমার কাহিনীর ভেতরের অংশগুলো আমাদের জানতে হবে। এরপর পাছে লোকে কিছু বলে, কামিনী রায় যিনি লিখেছেন, সেটি 3 স্টার দিয়েছি। যে পাছে লোকে, আমরা পিছনে যারা কথা বলে আমাদের পাছে, অর্থাৎ আমরা কোনো কাজ করতে গেলে আমাদেরকে নিয়ে মন্দ কথা বলে, তাদের উদ্দেশ্যে, মানে আমরা যেন তাদের কথা না শুনে আমরা যেন সামনে এগিয়ে যাই, এই ধরনের যে কথা, সেগুলো কিন্তু পাছে লোকে কিছু বলে আছে। সো এটাও আমরা পড়ে ফেলবো এভাবে। প্রার্থনা, যেটি কায়কোবাদ লিখেছে, এটাও গুরুত্বপূর্ণ। বাবুরের মুহূর্ত, এটা কিন্তু একটা কাহিনীর মতো। সো এখানে 2 বিঘা জমি এবং বাবুরের মুহূর্ত, এগুলো কিন্তু কাহিনী কবিতা। যে কবিতার মধ্যে কাহিনী আছে, ক্যারেক্টার আছে, যে বাবুর আছে। সো বাবুরের যে মহত্ব, তার মহৎ কি কাজটা করেছে, এগুলো সুন্দর করে লেখা আছে আমাদের পাঠ পরিচিতি অংশে। তুমি যদি সেটা পড়ো, সৃজনশীল তোমার জন্য ভালো হবে। এবং ইনফরমেশনগুলো মুখস্থ করবো কেন? যাতে আমাদের এমসিকিউ আসলে আমরা পারি। এরপর নারী, আবার আসিব ফিরে, যেটি লিখেছে জীবনানন্দ দাশ। রূপাই, জসিমউদ্দিন। দেখো জসিমউদ্দিন বানানটা খেয়াল করো, এটা অবশ্যই জরুরি একটা বানান। হ্যাঁ, এগুলো পড়বো। নদীর স্বপ্ন, জাগো তবে অরণ্য কন্যারা। দেখো এখানে বৃক্ষরোপণ নিয়ে, আমাদের দেশে যে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, নির্বিচারে বৃক্ষ কাটা হচ্ছে, সেগুলোকে নিয়ে একটা কবিতা, জাগো তবে অরণ্য কন্যারা। রূপাই, একটা, এখানেও কিন্তু একটা কাহিনী আছে। আবার দেখো নদীর স্বপ্ন, বুদ্ধদেব বসুর একটা ভাই বোনের যে মিষ্টি মিষ্টি স্বপ্ন, একটা নদীর মধ্যে যে তারা কত কিছু করবে। সো এই যে ছোকানো আর কানায়ের যে স্বপ্ন, এখানেও কিন্তু একটা চরিত্র আছে। তো চরিত্রগুলো কখন কি করেছে, তাদের কাজগুলো কি কি ছিল, কবিতার এই বিষয়গুলো আমাদেরকে চমৎকারভাবে পড়তে হবে। এরপর আছে প্রার্থী কবিতা। দেখো সুকান্ত ভট্টাচার্যের শীতের কাছে যে প্রার্থনা, দেখো এটাকে আমরা 3 স্টার দিয়েছি। এবং 21-এর গান, আব্দুল গাফফার চৌধুরী, 21-এর গান, এগুলোও গুরুত্বপূর্ণ। সো গুরুত্ব এখানে 3 স্টার কিংবা 2 স্টারের দিকে তোমরা কম তাকাবে, বরং সবগুলোকেই বেশি প্রিপারেশন নেবে। যেগুলোকে 3 স্টার দিয়েছি সেগুলোকে আরেকটু জরুরি বা আরেকটু মনোযোগ দিয়ে পড়বে, কিন্তু কোনোটাকে যেন একেবারে, মানে 2 স্টার বলে যে কম এমন যেন না হয়, যাতে
আমি বলেছি 19 আর 20, 3 স্টার মানে 20 আর 2 স্টার মানে 19, কিন্তু 16-20 না কিন্তু। সো এভাবে আমরা কবিতা সমূহ পড়ে ফেলবো। এরপর আনন্দ পাঠ। আনন্দ পাঠ যেহেতু এমসিকিউ থাকছে না, সেহেতু আনন্দ পাঠে আমরা এখানে শুধু আনন্দ পাঠ থেকে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো প্রস্তুতি নেব। বর্ণনামূলক প্রশ্নের প্রস্তুতি। তাহলে বর্ণনামূলক প্রশ্নটা কেমন হবে? এটা আমরা জানি যে ওইখানে কোনো উদ্দীপক থাকবে না, সরাসরি 1 মার্কের, ধরো একটা বর্ণনামূলক প্রশ্ন, এখানে ক নাম্বার দেয়া থাকবে, ক নাম্বার দিয়ে একটা প্রশ্ন লেখা থাকবে, আবার খ নাম্বার দিয়ে একটা প্রশ্ন লেখা থাকবে। সো এটাই হলো আমাদের বর্ণনামূলক প্রশ্ন, এবং ক নাম্বারের ক্ষেত্রে 3 মার্ক থাকবে এবং খ নাম্বারের ক্ষেত্রে 7 মার্ক থাকবে। এভাবে আমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে। যেমন কাকতাড়ুয়া গল্প লিখেছে সত্যজিৎ রায়। কাকতাড়ুয়া গল্পে যে কুসংস্কারাচ্ছন্নতা, সেটা নিয়ে এই গল্পটি লেখা, তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে। এখন আরেকবার পড়বে, বারবার পড়বে, এবং এখান থেকে 3 মার্ক এবং 7 মার্কের প্রশ্ন হবে। এখন 3 মার্কটা আমরা কত বড় লিখব? আমরা সৃজনশীলে নর্মালি গ নাম্বার যত বড় লিখি, তোমরা যাদের হাতের লেখা ছোট বড় এটার উপর নির্ভর করে। আসলে আমি পেজ নাম্বার সরাসরি বলতে পারি না যে এত পেজ লিখতে হবে, কিন্তু একটা প্রশ্নে যে প্রশ্ন করা হয়েছে এই ভাব ফুটিয়ে তুলতে যতখানি লেখা প্রয়োজন এবং সময়ের দিকে গুরুত্ব দিয়ে হাতের লেখা সুন্দর করে বানান শুদ্ধ করে যতখানি লেখা সম্ভব আমরা ঠিক ততখানি লিখব। অনেক বড় লিখতে গিয়ে সময় যেন হেরফের না হয়ে যায়, আবার একেবারে যেন ছোট লিখবো না যাতে চোখে লাগে। সো এটা মাথায় রেখে আমরা 3 মার্ককে আমরা বলতে পারি যে যত ওই যে সৃজনশীলে যে গ নাম্বার ছিল ওইটার মতো করে আমরা সাজাবো, এবং 7 মার্ক যেটা সৃজনশীলের গ এবং ঘ, এইটা যত বড় ছিল এই দুইটার যোগ করলে যত বড় হয়, আমরা তার চেয়ে একটু কম লিখলেও এই 7 মার্কের এটা হয়ে যাবে আশা করি। তাহলে এই আনন্দ পাঠ থেকে আমাদের এমসিকিউ পড়তে হচ্ছে না। সো এমসিকিউ যখন আমাদের পড়তে হয় না, তার মানে হলো এমসিকিউ আমরা যখন পরীক্ষায় লিখতে হয় বা এমসিকিউ দাগাইতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনুপুঙ্খ জিনিসগুলো মুখস্থ করতে হয়। যে চরিত্রর কি কি ঘটনা, ওই চরিত্রের বাবার নাম কি, ওই চরিত্র কি কি করেছে, ওই চরিত্রের সাথে কি কি হয়েছে, এগুলো আমাদেরকে অনেক বিস্তারিতভাবে মুখস্থ করতে হয়। কিন্তু যখন শুধু বর্ণনামূলক প্রশ্ন থাকে তখন কিন্তু অত ডিটেলস থাকে না। বিশেষ করে ধরো লেখক পরিচিতি, সত্যজিৎ রায়ের যে লেখক পরিচিতি, ওইটা ভাবে আমাদের পড়ার প্রয়োজন কম। তুমি জেনে রাখবে কিন্তু পড়ার প্রয়োজন কম, কারণ লেখক পরিচিতি থেকে তো আমাদের ক নাম্বার খ নাম্বার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে ক নাম্বার 3 মার্ক। তাই আমাদের মূল গল্পের যে মূল কাহিনী এবং প্রত্যেকটা চরিত্র ধরে ধরে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা আনন্দ পাঠটি কিভাবে পড়ব? মূল কাহিনী। তাহলে এটাকে আমরা বলতে পারি আনন্দ পাঠ এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কি? মূল কাহিনী। মূল কাহিনী। মূল কাহিনী যদি আমরা স্পষ্টভাবে জানি এবং কে কে কাহিনীটা ঘটিয়েছে, ওই কাহিনীর সাথে যে চরিত্রগুলো, এই চরিত্রের নামগুলো পড়ে ফেলবো। যখন তুমি পড়ে ফেলবা তখন কি করবে? টপিকের নাম দেবে যে কাকতাড়ুয়া সত্যজিৎ রায়, তারপরে তুমি লিখে ফেলবে এখানে কি কি চরিত্র আছে, মূল ঘটনাটা তুমি খাতায় লিখে এভাবে পড়াশোনা করবে। এবং দেখো সেখানে আমি 3 স্টার গুরুত্ব দিয়েছি। এবার দেখো নয়াপত্তন, যেটি জহির রায়হান লিখেছে। দেখো যে সবাই মিলে যদি একটা সৎ কাজের মানে আগ্রহ প্রকাশ করা হয় তাহলে সেই কাজটা কিন্তু সহজেই সম্পন্ন হয়। এরপরে দেখো হেমাপ্যাথি, অ্যালোপ্যাথি। হেমাপ্যাথি বলতে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা বলে, ওই যে সাদা সাদা ওষুধ দেয় না, মজা লাগে কিন্তু খাইতে, মিষ্টি লাগে। আবার অ্যালোপ্যাথি হলো আমরা যে ক্যাপসুল খাই, সিরাপ খাই কিংবা ইনজেকশন দেই। সো এরকম একটা গল্প হাসান আজিজুল হকের, যার যে কাজ সেটাই করতে হয়। অর্থাৎ যখন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে অনেক রুগী গেল, তখন হেমাপ্যাথি ডাক্তার সে কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তারের ওই একটা ইনজেকশন নিয়ে এসে ইনজেকশন পুশ করতে গিয়ে কিন্তু সুই ভেঙে ফেলে এবং বিপদ হইতে পারত। সো এখানে আসলে ওই যে চরিত্রটি সে কিন্তু বিপদগ্রস্ত এবং লজ্জিত হয়ে যায়। সো এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এইখান থেকে সেই শিক্ষা পাচ্ছি সেটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে আনন্দ পাঠের এইগুলো পড়ার ক্ষেত্রে মূল কাহিনী প্লাস আমরা আমাদের যে পাঠ পরিচিতি আছে, এই পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়তে হবে। পাঠ পরিচিতির মধ্যেই তুমি খুঁজে পাবে যে এইখানে কত চমৎকার করে পড়তে হবে। তাহলে পাঠ পরিচিতিটা কিন্তু এখানে আমি খুবই গুরুত্ব দিয়ে দেখাচ্ছি যে এটা পাঠ পরিচিতি 3 স্টার। যে মূল গল্প তুমি তো অবশ্যই পড়বে, মূল গল্প না পড়ে তো পাঠ পরিচিতি পড়া উচিত না। তাই শুরুতেই মূল গল্প পড়বে, তারপরে
আমরা মূল কাহিনী জেনে নেবে, মূল গল্প পড়ে তারপরে আমরা পাঠ পরিচিতি একদম মানে চমৎকারভাবে পড়ে ফেলবো। তাহলেই কিন্তু আমরা এই আনন্দ পাঠ সম্পর্কে ভালো আইডিয়া পাবো। এরপর ডেভিড কভারফিল্ড, একটা বিদেশি একটা সাহিত্য, সেটা অনুবাদক হলো আখতারুজ্জামান ইলিয়াস। গল্পটি তোমরা পড়বে, তারপর পাঠ পরিচিতি দেখবে। এভাবে মুক্তি, ফিলিস্তিনের চিঠি, তীরন্দাজ, তারপরে আমাদের নাটক আছে মানসিংহ ইসাখা, এবং কাবিলের শেষ প্রহরে, এটা নাটক নিয়ে, এটা একটা ভ্রমণ কাহিনী। এবং দেখো আমাদের যে মানুষ আমাদেরকে আনকন্ডিশনালি ভালোবাসে, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা কিন্তু পেশা, যোগ্যতা এগুলো দেখে হয় না, এই বিষয়গুলা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ তুমি যখনই কোনো লেখা লিখতে যাবে তখনই ওই লেখার যে সার অংশ, অর্থাৎ মূল যে ব্যাপারটা, সেটা জানা প্রয়োজন। সো মূল জিনিস জানতে আমাদের পাঠ পরিচিতির দিকে অধিক গুরুত্ব দিতে হবে। দেখো এগুলো যখন আমি বলছি তখন বারবার একটা শব্দ বলছি, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি। সো বাংলার এই যে বর্ণনামূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে পাঠ পরিচিতি অনেক গুরুত্ব বহন করে। তুমি পড়লে যখন লিখতে যাবে দেখবে যে তোমার লেখা অনেক বেশি সুন্দর এবং সাবলীল হচ্ছে। রাইট। এরপরে যদি আমরা দেখি ব্যাকরণ অংশ। সো ব্যাকরণ অংশ থেকে শুধু এমসিকিউ থাকবে, শুধু এমসিকিউ থাকবে কয়টি? 10টি। এবং এমসিকিউতে কোনো অপশন থাকে না, নিশ্চয়ই জানো। এবং ভাষা, সো ভাষা কবে উৎপত্তি, কোথায় উৎপত্তি, পৃথিবীর মধ্যে কততম ভাষা বাংলা, এবং ভাষা রিলেটেড আমাদের বাকযন্ত্র আছে ওখানে, যে যে টপিক আছে। এবং এই টপিকগুলো পড়ার ক্ষেত্রে আমাদের অধিক গুরুত্ব দেব কাকে? আমাদের অনুশীলনী যেগুলো আছে, অনুশীলনী। দেখা যায় আমাদের পরীক্ষাগুলোতে এই অনুশীলনী থেকে অনেক প্রশ্ন হয়, যে আমাদের ওই যে অধ্যায়, ধরো যে ভাষা, এই অধ্যায়ের যে অনুশীলনী আছে, একদম অধ্যায় শেষে দেখবা অনুশীলনী আছে। অনুশীলনীটা পড়ার পরে আমাদের ভাষা বলার পরে ওইখানে যে ভেতরের কথা, ধরো ভাষাতে হয়তো প্র্যাকটিস নেই বা উদাহরণ নেই, কিন্তু ধ্বনীয় বর্ণ, যখন আমরা ধ্বনীয় বর্ণ পড়বো তখন দেখবে অনেক বেশি উদাহরণ আছে। সো এই উদাহরণগুলো থেকে কিন্তু আমাদের অনেক বেশি প্রশ্ন হয়। তাহলে উদাহরণকে যদি আমি মানে মার্কিং করতে চাই, গুরুত্ব দেখাইতে চাই, তখন একটা অধ্যায়ের মধ্যে উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। মানে উদাহরণ কি খুবই গুরুত্বপূর্ণ। তুমি উদাহরণ বেশি বেশি পড়বে এবং তারপরে কি করবে? অনুশীলনী করবে। অনুশীলনী গুরুত্বপূর্ণ, তবে উদাহরণ বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একটা টপিক যখন পড়া ফেলবে, তুমি টপিক তো পড়বেই, টপিক সম্পর্কে তো তোমার আইডিয়া আছেই। যেহেতু এখানে এমসিকিউ হবে, সো এখানে তোমার লেখার ফাংশনটা কম, কিন্তু বুঝার এবং এমসিকিউর ফাংশনটা বেশি। তাই অপশনগুলো ঠিকভাবে যেন তুমি উত্তর করতে পারো, সেজন্য বেশি বেশি উদাহরণ পড়বে এবং অনুশীলনী করবে। এভাবে সন্ধি, সন্ধি কত প্রকার, কি কি, স্বরসন্ধি কি, ব্যঞ্জন সন্ধি কি, বিসর্গ সন্ধি কি, সন্ধি বিশ্লেষণগুলো বিশেষ করে তুমি কিন্তু সংজ্ঞাগুলো তোমার খাতায় লিখতে হবে না, কিন্তু সংজ্ঞাগুলো মাথার মধ্যে রাখবে। এবং তোমাদের যে উদাহরণগুলো আছে, স্বরসন্ধির যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো জানতে হবে। এবং যে কোনো একটা উদাহরণ তুলে দিয়ে তোমার এমসিকিউ হতে পারে যেটি কোন সন্ধি। তাই তোমাকে প্রত্যেকটা উদাহরণ অনুশীলনী খুব ভালো করে পড়তে হবে। কনসেপ্ট আশা করি তোমরা অলরেডি যারা বৃত্তি পরীক্ষা দিবে, তোমরা কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষার জন্য এগুলো পড়ে ফেলেছো। তাই এই পরীক্ষার জন্য তোমরা এক্সট্রা কী করবে? যখনই পড়বে তখন জাস্ট ব্যাকরণের এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, অনুশীলনী এবং উদাহরণ খুব ভালো করে পড়বে। তাহলেই দেখবে এগুলোতে তুমি ফুল অ্যান্সার করতে পারছো। আমরা বিগত সময়ের যে অভিজ্ঞতা সেখান থেকে বলতে পারি, ব্যাকরণ অংশে যে উদাহরণ এবং অনুশীলনী, এইখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়। সবচেয়ে বেশি হয় উদাহরণ থেকে, তারপরে অনুশীলনী থেকে। এর বাইরে অর্থাৎ বইয়ের বাইরে থেকে কোনো উদাহরণ কিংবা অনুশীলনী আসতে দেখা যায়নি। তবে এবারের বৃত্তি পরীক্ষায় যদি আসে, তাই কনসেপ্টটাও ক্লিয়ার থাকতে হবে। অলরাইট। এরপরে দেখো শব্দ ও পদ। শব্দ কি, শব্দের সাথে কিভাবে পদ, মানে শব্দ কিভাবে পদে রূপান্তরিত হয় বিভক্তি যুক্ত হয়ে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবং বারবার যেটা বলি, অনুশীলনী উদাহরণ। এভাবে শব্দ গঠন, বাক্য, বিরাম চিহ্ন, বানান, অভিধান, শব্দার্থ, এই বিষয়গুলো আমরা পড়বো। দেখো আমরা কিছুর ক্ষেত্রে, দেখো বানানের ক্ষেত্রে আমরা 3 স্টার দিয়েছি। বানানটা বেশি করে পড়বো কেন? কারণ এই বানান যদি আমরা পারি ভালোভাবে, তাহলে তোমার ব্যাকরণে যে এমসিকিউ সেটা তো তুমি উত্তর করতে পারবেই। পাশাপাশি তুমি যখন নির্মিতি অংশে লিখতে যাবে, বা একটা প্যারাগ্রাফ লিখবে, কিংবা একটা সারাংশ সারমর্ম লিখবে, কিংবা একটা পত্র লিখবে, সেখানেও তো বানান ভুলের ব্যাপার থাকে, কিংবা বানানের ব্যাপার থাকে। এবং সৃজনশীল যখন লিখবে, বর্ণনামূলক প্রশ্ন লিখবে, বানান সারা জীবন কাজে লাগবে। বাংলাদেশে থাকলে সারা জীবন বানান তোমার কাজে লাগবে। তাই এই অধ্যায়গুলো
খুবই চমৎকারভাবে পড়তে হবে। বিরাম চিহ্ন তুমি দেখবে যে কোথায় কতক্ষণ থামতে হয়, সেই বিষয়গুলো মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। শব্দার্থ বেশ গুরুত্বপূর্ণ, শব্দার্থ থেকে এমসিকিউ হওয়াটা খুবই সম্ভব। এবং নির্মিত অংশ, এখানে আর গুরুত্বকে আমরা আলাদা স্টার চিহ্ন দিয়ে কিভাবে প্রকাশ করব, কারণ মানে এখানে গুরুত্ব আমরা বলতে পারি এটার গুরুত্ব অপরিসীম, তাই আমরা বলতে পারি সবগুলোই 3 স্টার। এখানে আমাদের পত্র তো অবশ্যই থাকবে এবং সারাংশ সারমর্ম অবশ্যই থাকবে, এটাকেও আমরা 3 স্টার বলবো। এবং ভাব সম্প্রসারণ দেখো, এটাও কিন্তু 3 স্টার বলবো। এবং আমাদের যে প্রবন্ধ রচনা, সেটাও কিন্তু 3 স্টার বলবো, কেননা এগুলো প্রত্যেকটি আসবে। এবং দেখো, পত্র রচনাতে এখানে 5 মার্ক থাকবে, সারাংশ সারমর্মের মধ্যে 5, ভাব সম্প্রসারণে 5 এবং প্রবন্ধ রচনাতে 15। এই টোটাল এখানে আমরা 30 মার্ক পাবো। এবং খেয়াল করতে হবে, তোমার পরীক্ষা 3 ঘন্টা সময়কে তুমি সুন্দর করে ভাগ করে তোমাকে লিখতে হবে। এখানে 30 মার্ক থাকছে। আবার তোমার সৃজনশীল লিখতে হবে কত মার্কের? 70 মার্কের সৃজনশীল কিন্তু তোমাকে, সরি মানে সৃজনশীলে কিন্তু 30 মার্ক, আর এখানে 40 মার্ক, এখানে 30, তাহলে 40 আর 30 কত হলো? 70। এবং তোমার বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে 10 মার্কের। 80 মার্কের শুধু লিখিতই লিখতে হচ্ছে, এবং এমসিকিউ থাকছে মাত্র 20 মার্কের। তাই 80 মার্কের লিখিত লিখতে গেলে আমরা জানি নর্মালি একটা এমসিকিউ, ধরো 20টা এমসিকিউ, তোমার সময় সর্বোচ্চ কয় মিনিট লাগতে পারে? তুমি যদি পারো, তুমি 10-12 মিনিটের মধ্যে এমসিকিউ শেষ করতে পারবে। কিন্তু একটা সৃজনশীল কিন্তু তোমার লিখতে অনেক সময় লাগে, অর্থাৎ একটা সৃজনশীল লিখতে মিনিমাম তোমার 22-25 মিনিটের মতো সময় লাগে। তুমি দেখো, 25 মিনিট করে যদি তুমি 10 মার্কের জন্য তুমি যদি 25 মিনিট সময় নাও, তাহলে 80 মার্কের জন্য তোমাকে কত সময় নিতে হবে? সো তোমার টাইম ম্যানেজমেন্টটা তোমাকে ঠিক করতে হবে। এই টাইম ম্যানেজমেন্ট ঠিক করে তোমাকে চমৎকারভাবে এই প্ল্যানটা সাজাতে হবে, তাহলেই কিন্তু তুমি কেবল বৃত্তি পরীক্ষার জন্য কি করতে পারবে? ভালো করতে পারবে। এবং বৃত্তি পরীক্ষা ক্র্যাক করতে গেলে এই হ্যাক্সগুলো এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এবং তোমাকে খেয়াল রাখতে হবে, আমরা যে বললাম এখানে 30 প্লাস সৃজনশীলে 40 প্লাস বর্ণনামূলকে 10, এই যে 80 মার্ক, টোটাল 80 মার্কের বাংলা, এই যে 80 মার্কের জন্য তুমি তোমার 3 ঘন্টা সময়, 3 ঘন্টা সময়, এই যে 3 ঘন্টা সময়কে তুমি ভাগ করে দেখবে, 3 ঘন্টা সময়কে তুমি ভাগ করে দেখবে মিনিট, তাহলে 180 মিনিট, 3 ঘন্টা না, 60 মিনিট করে হলে 180 মিনিট, 180 মিনিট। 180 মিনিটের মধ্যে 20 মিনিট যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা 160 মিনিট পাচ্ছি। এখন 160 মিনিটের মধ্যে আমাদেরকে কিন্তু এই 80 মার্কের উত্তর করতে হবে। সো তোমার টাইম ম্যানেজমেন্টটা তোমাকে শিখতে হবে, যে তুমি রচনার জন্য কত সময় রাখবে, ভাব সম্প্রসারণের জন্য কত সময় রাখবে, সারাংশ সারমর্মের জন্য কত সময় রাখবে। সো এই সামগ্রিক যে বিষয়, এটা তুমি কিভাবে প্র্যাকটিস করবে, অর্থাৎ এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এর আগে কখনোই তুমি এই ধরনের পরীক্ষা দাওনি, তাই বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে তোমাকে এটার প্রিপারেশন নিতে হবে। তাই আমরা আজকে যে সাবজেক্ট অ্যানালাইসিস, এই সাবজেক্ট অ্যানালাইসিসটা এখানেই শেষ করতে যাচ্ছি। বিশ্বাস রেখো, বুকের ভেতর প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমিই হবে ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, আজকের অ্যানালাইসিসটি এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।